সকল অশুভ শক্তির বিনাশ হোক এই আলোর উৎসব দীপাবলিতে। পৃথিবী থেকে সকল অন্ধকার দূর হয়ে যাক, চারিদিক আলোয় আলোকিত হয়ে উঠুক। শুভ দীপাবলি। হ্যালো এভরিওয়ান, আজ আমি চলে এসেছি আমার প্রদীপের আলোয় আলোকিত আলোকসজ্জাময় বাড়ির ছোট ছোট সুন্দর কিছু কর্নার নিয়ে। দীপাবলির সন্ধ্যায় প্রথমেই আমি আমার সিংহাসনের সব ঠাকুরগুলোকে নতুন নতুন জামা কাপড় পরিয়ে নিয়েছি। পুজো আসলে আমরা তো সবসময় নতুন জামা কাপড় পরি, ঠাকুরকেও তো পরানো উচিত বলুন। এরপরে আমি চলে যাই আমার বাসার মূল প্রবেশপথের দরজার একটা কোণায়, সেখানে আমি একটা প্রদীপ রেডি করে নিচ্ছিলাম। এরপরে আমি আমার বাসার মূল দরজার সামনে একটি জলচৌকির উপরে প্রদীপ দেখাচ্ছিলাম। আপনারা যারা হিন্দু আছেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা জীবনীতা কালী পূজার দিন আমাদের মূল প্রবেশপথের সামনে প্রদীপ প্রজ্বলন করি। এর মূল অর্থ হলো কোনো অশুভ শক্তি যেন আমাদের গৃহে প্রবেশ করতে না পারে, আমাদের গৃহের চারপাশটা যেন আলোয় আলোকিত হয়ে ওঠে। এবার কালী পুজোর প্রথম দিন পুরো বাড়িতে প্রদীপ জ্বালাতে জ্বালাতেই আমার রাত 10টা বেজে গেছে, তাই আমি আর মন্দিরে যেতে পারিনি। কিন্তু পূজার দ্বিতীয় দিন আর আমরা ঘরে বসেছিলাম না, দ্বিতীয় দিন পুরো ঢাকা শহরে ঘুরে ঘুরে ঠাকুর দেখেছিলাম। আমার পরবর্তী ব্লগটাতে আপনারা সেই সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখতে পাবেন। যদি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে লাবণ্যময়ীর সাথে থাকতে হবে। এটা ছিল আমার ডাইনিং টেবিলের ঠিক পাশেই একটা কর্নার। এই কর্নারটা সাজানোর পরে দেখতে খুবই সুন্দর লাগছিল। জানেন, ছোটবেলায় কালী পূজায় প্রদীপ প্রজ্বলন নিয়ে আমাদের খুব সুন্দর সুন্দর কিছু মেমোরিজ আছে। আমি যেহেতু গ্রামের মেয়ে, আমাদের বাড়িতে প্রায় অনেকগুলো ঘর ছিল। তো পুজোর দিন তো সব ঘরেই মোমবাতি জ্বালানো হয়, সব ঘরের দরজাতেই মোমবাতি জ্বালানো হতো। তো মোমগুলো যখন পুরোপুরি জ্বলে যেত তখন মোমের যে অবশিষ্ট অংশটা থাকতো, আমরা সব সমবয়সী বন্ধুরা মিলে সেই মোমের অবশিষ্ট অংশগুলোকে কুড়িয়ে নিতাম এবং পরে সেগুলো দিয়ে আমরা আবার নতুন করে মোম বানাতাম। এটা ছিল কালী পূজার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আমাদের জন্য। যাই হোক, এই তো বাবা এইদিকে তারাবাতি জ্বালাচ্ছিল আর সাহিত্যকে ডাকছিল, বাট সাহিত্য একদমই রাজি ছিল না তারাবাতি জ্বালানোর জন্য। সেই দিন ওর একদমই ইচ্ছা ছিল না তারাবাতি জ্বালানোর, তাই আমিও ওকে আর জোর করিনি। তো যাই হোক, আমি আমার মতো করে মোমবাতি জ্বালাচ্ছিলাম, মা চলে গেছে মন্দিরে। এদিকে বাবা আর সাহিত্য বসে বসে আমার প্রদীপ জ্বালানো দেখছিল। সাহিত্য আমাকে মাঝে মাঝে হেল্প করছিল, আমার যা যা হেল্প লাগছিল। তো আমি আমার ছেলেকে বলছিলাম, বাবা আমি বারান্দায় প্রদীপ দিব, তুমি সুন্দর করে আমাকে ভিডিও করে দিবে। এবং আমি যেভাবে বলেছি আমার ছেলে ঠিক সেভাবেই সুন্দর করে ভিডিও করে দিয়েছে। তো এরপরে আমি চলে গেছি ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে যে ছোট ছোট কর্নারগুলো ছিল সেগুলোও আমি প্রদীপ দিয়ে সাজিয়ে দিয়েছি। এই কর্নারটা আমার দেখতে খুবই ভালো লাগছিল প্রদীপ জ্বালানোর পর। তো এর মধ্যেই আমার হাজব্যান্ড আমাকে ভিডিও কল দেয় এবং সেও ওই সময় প্রদীপ জ্বালাচ্ছিল। আমাদের দুবাইয়ের বাসাতে কিভাবে প্রদীপ জ্বালিয়েছি, কী কী লাইটিং করেছে সেগুলোই আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তা আমি এই ফাঁকে একটু স্ক্রিন রেকর্ডিং করে ফেলেছি আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো এই দেখেন কি সুন্দর করে আমাদের দুবাইয়ের বাসাটাকে সাজানো হয়েছে। দিওয়ালি আসলে ওইখানে 15 দিন 1 মাস আগে থেকেই লাইটিং শুরু হয়ে যায়। ইন্ডিয়ান যে বাড়িগুলো আছে দেখতে খুবই সুন্দর লাগে, খুব সুন্দর করে ওরা লাইটিং করে। তো এরপরে চলে আসি আমি আমার ঘরে। এটা আমার ঘরের সবচেয়ে ফেভারিট কর্নার আমার। তো এই মূর্তিগুলো আমার হাজব্যান্ডের খুব ফেভারিট কালেকশন, সে যেখানে যায় বিভিন্ন দেশ থেকে এগুলোকে কালেক্ট করেছে। তো এই তো আমার পুরো বাড়িতেই প্রদীপ জ্বালানো শেষ। আমি প্রদীপ জ্বালিয়ে বাড়ির সব লাইটগুলো অফ করে দিয়েছিলাম এবং ঘুরে ঘুরে দেখছিলাম, দেখতে খুবই সুন্দর লাগছিল। অন্ধকারের মাঝে একচিলতে মোমের আলোতে পুরো বাড়িটাই ঝলমল করছিল। তো এই ছিল আমার আজকের ছোট্ট প্রদীপ প্রজ্বলন ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।